কখনো এমন হয়েছে ভিড়ের মাঝেও মনটা হঠাৎ শান্তি খুঁজছে? সেই শান্তির খোঁজেই কলকাতা থেকে আমি পৌঁছে গেলাম দেওঘর বাবা বৈদ্যনাথ ধামে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি কলকাতা থেকে দেওঘর আসলাম, কোথায় থাকলাম, আর প্রথম দিনে কোথায় কোথায় ঘুরে দেখলাম। সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো চলো আমার সঙ্গে এই ভক্তি আর অনুভূতির যাত্রায় তোমরা ভার্চুয়ালি যুক্ত হও আর বাবার নাম করেই শুরু করি আজকের আমার যাত্রা। গুড ইভিনিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 7:15। আজকে ইন্ট্রো দিতে একটু লেট হয়ে গেছে, কারণ ট্রেনটাই আজকে লেটে প্ল্যাটফর্মে এসছে। তো নতুন একটা সপ্তাহ, নতুন একটা জার্নি। তো এবার আমি জার্নি করছি হচ্ছে হাওড়া থেকে জেসিরির উদ্দেশ্যে। প্রথম আমার লাইফে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, যা হচ্ছে দেওঘরে বৈদ্যনাথ ধাম। সেখানে কিন্তু 51 সতীপীঠের একটা সতীপীঠে রয়েছে, সবই দেখব। তো এইবার আমি জার্নি করছি 13005 হাওড়া অমৃতসর মেলে। আর আমার এইবারে কোচ হচ্ছে B3 আর সিট নাম্বার হচ্ছে 1 আর 7। আর ট্রেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে, তো একদম নির্দিষ্ট সময়তেই ছেড়েছে। তো দেখা যাক কখন পৌঁছাই আমি জেসিরিতে। আজকে আমি জার্নি করছি 13005 হাওড়া অমৃতসর মেলে, যা হাওড়া থেকে জেসিরি পৌঁছাতে 310 কিলোমিটারের জার্নি করে। আর মাঝখানে ট্রেনটা দাঁড়ায় হচ্ছে 6খানা হল্টে। হাওড়া থেকে ছেড়ে বর্ধমান জাংশন, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল জাংশন, চিত্তরঞ্জন, মধুপুর জাংশন, তারপর ট্রেন পৌঁছায় হচ্ছে জেসিরি জাংশনে। আর হাওড়া থেকে জেসিরি পৌঁছানোর জন্য এই ট্রেনের ভাড়া হচ্ছে জেনারেলে 110 টাকা, স্লিপারে হচ্ছে 225 টাকা, থার্ড এসিতে হচ্ছে 585 টাকা, সেকেন্ড এসিতে হচ্ছে 825 টাকা, আর ফার্স্ট এসিতে হচ্ছে 1360 টাকা পার পার্সন। আর এই ট্রেন ছাড়াও তোমাদের জেসিরি পৌঁছানোর জন্য রাত্রেবেলায় আর কি কি ট্রেন ভালো হবে তার লিস্ট আমি এই ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় সময় এখন 12:10। নির্দিষ্ট সময়ের থেকে অলমোস্ট কিন্তু 50 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো জেসিরি জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই শেষ হলো আমার 310 কিলোমিটারের জার্নি। এবার যাওয়ার পালা হচ্ছে আমি যে ডরমেটরি বুক করেছি, ডরমেটরি না ডবল বেডরুম বুক করেছি সেখানে। তো তোমাদের বলে দিচ্ছি আমি কীভাবে এখানে এলাম। তো আমাদের নামই ছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। ওখানে রয়েছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারের 7 নম্বর যে কাউন্টারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, ওই কাউন্টারে আমি টিকিট বুকিংয়ের সময় যে ডরমেটরির জন্য পিডিএফটা পেয়েছিলাম বুক করার পরে, সেই পিডিএফটা ওখানে দেখাতে হলো। তারপরে ওখানে একটা চিরকুটে সমস্ত কিছু লিখে আবার 1 নম্বর প্ল্যাটফর্মের টিটির অফিসে আমাদের পাঠালো। সেখানে আমাদের নাম, তারপরে ফোন নাম্বার, তারপরে একটা আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা ওটা লিখলো, সাইন করালো। তারপরে ওখান থেকে আমাদের দিয়ে দিল যে চাবি। তো সেই চাবি নিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, স্টেশনের বাইরের ঠিক অপোজিট সাইডে রয়েছে হচ্ছে ডরমেটরি বা ডবল বেডরুম, কিন্তু সব এখানেই রয়েছে। আর কেমন কি ভাড়া সব কিছুর সবে কিন্তু তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা নিলাম হচ্ছে নন এসি ডবল বেডরুম, যার ভাড়া পড়লো হচ্ছে আমার 499 টাকা। কালকে 8টার সময় আমি এখান থেকে চেক আউট করবো। তোমরা যদি এরকম রাত্রের ট্রেনে আসো তাহলে কিন্তু তোমরা স্টেশনের বাইরে ডবল বেডরুম বা ডরমেটরিতে থাকতে পারো, বা চাইলে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। অটো করে তোমরা কিন্তু দেওঘর চলে যেতে পারবে। বাট এত রাত্রেবেলা 12টার সময় হোটেলে গিয়ে রুম কি পাবো বা খুলবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা রয়েছে। সেই জন্য কিন্তু আমি আগে থেকে পিএনআর নাম্বার দিয়ে রিটার্নিং রুম বুক করে নিয়েছিলাম। তো চলে এসেছি আমার ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা কতটাই বড়, খাটটাও যথেষ্ট বড়, নন এসি, ফ্যান আছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তো চলে এসেছি রুমে। এবার জামা কাপড় চেঞ্জ করে একটু ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা দেওঘর এখান থেকে কীভাবে যাচ্ছি সবই তোমাদের দেখাবো। তো গুড নাইট এখনের জন্য, টাটা সবাইকে। Next day. গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:30 আর বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। আমি টোটো পেয়ে গেছি, টোটো রিজার্ভ করে যাচ্ছি হচ্ছে আজকে আমি যেখানে থাকবো হোটেল সাবিত্রীর উদ্দেশ্যে। স্টেশন থেকে অলমোস্ট কিন্তু 7 কিলোমিটারের ডিস্টেন্স। তো টোটোতে মোটামুটি 20 থেকে 22 মিনিট মতো সময় লাগবে।
আমি টোটো রিজার্ভ করে যাচ্ছি, আমরা দুজন আছি, আমার টোটোর ভাড়া পড়ছে হচ্ছে 200 টাকা, হোটেলের সামনে একদম ড্রপ করে দেবে। তো চলো রাস্তার ভিউ দেখিয়ে ডাইরেক্ট আমার হোটেলে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম দেওঘরে আজকের আমার থাকার আস্তানা হোটেল সাবিত্রীতে। দেখো তোমরা রুমটা, এটা হচ্ছে খাট, মোটামুটি দুজন তো শুতে পারবে আরামসে, বাচ্চা থাকলেও কিন্তু আরামসে শুতে পারবে। আর এদিকে রয়েছে আয়না, এদিকে রয়েছে টিভি, যেটা কোনো কাজেই দরকার পড়বে না। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখো তোমরা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আর তার সঙ্গে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে। আর ভেতরেই কিন্তু বেসিন রয়েছে। এই হোটেলে কিন্তু এসি নন এসি দুটো রুমই আছে। আমি যে রুমে রয়েছি সেই রুমের ভাড়া কিন্তু 800 টাকা আমার পড়লো। যদি তোমরা এসি রুম নাও তাহলে কিন্তু সেই রুমের ভাড়া হয়ে যাবে হচ্ছে 1350। আর তোমরা যদি রোড সাইড ভিউ রুম নাও তাহলে কিন্তু সেই রুমের ভাড়া নন এসির জন্য পড়ে যাবে হচ্ছে 1000 টাকা। আমি কোনো রোড সাইড ভিউয়ের রুম নিইনি, আমি যে রুমটা নিলাম তার ভাড়া পড়লে হচ্ছে 800 টাকা। আমি আজকে থাকবো আর কালকে থাকবো, তো টোটাল আমার খরচা পড়ছে হচ্ছে 1600 টাকা। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 9:15, একটু চান ফান করে নিয়ে বেরিয়ে পড়বো আজকে সমস্ত সাইট সিন করতে। আর আমি যে হোটেলে আছি সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স অলমোস্ট 1 কিলোমিটার পায়ে হাঁটা পথে, আর টাওয়ার চকের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 200 থেকে 300 মিটারের মধ্যে পায়ে হাঁটা পথে। তো সবই তোমাদের দেখাবো। তো ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো সমস্ত সাইট সিন করতে, তখন আবার কথা হচ্ছে। A few moments later. তো চলে এলাম আজকের আমার প্রথম সাইট সিন পয়েন্ট অনুকূল ঠাকুরের আশ্রমে। হ্যাঁ, আশ্রমের ভেতরে কিন্তু স্ট্রিক্টলি ভিডিওগ্রাফি করা, ফটোগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ করা আছে। যা তোমাদের দেখাবো হচ্ছে বাইরে থেকে দেখাবো। আর টাওয়ার চক থেকে অনুকূল ঠাকুরের আশ্রম মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা আমি দেখলাম গুগলে। এই হচ্ছে রবি ভাইয়ার সঙ্গে আজকে আমি সমস্ত সাইট সিন ঘুরছি। দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। দাদা আজকে কোথায় কোথায় ঘুরবো আমরা? আজকে দাদা সবচেয়ে প্রথমে আপনাকে অনুকূল ঠাকুর নিয়ে আসছি, এটা অনুকূল ঠাকুর আশ্রম, সবচেয়ে পুরানো আশ্রম দেওঘরটা। তারপরে এখান থেকে যাবো নবদুর্গা মন্দির, জাস্ট ধাতু মন্দির আছে। তারপরে ওই দিকে যাবো বালানন্দ আশ্রম, মোহনানন্দ মন্দির। তারপর ওইদিকে যাবো নৌলক্ষা মন্দির। তারপরে জগৎবন্ধু আশ্রম, যেখানে 35 ফিটের শিব আছে। ওইদিকে তপোবন পাহাড়, যেখান থেকে রাবণ যে তপস্যা করেছিল, ওই তপস্যাকে ভঙ্গ করে তাকে রাবণ এখান থেকে লঙ্কা ঘুরে চলে গেছিল। ওইদিকে চলে যাবো ত্রিকুট পাহাড়, যেকে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ 3টা পাহাড় 3টা চূড়া আছে। ওইটা লোক ন্যাচারাল বিউটি দেখতে যায়। আর ওটা মেন টেম্পলটা পিকনিক টেম্পল আছে, ওটা ত্রিকুট পাহাড়। ওখান থেকে রোপে লাগা ছিল, মगर ছিঁড়া হয়ে গেছে, এখন বন্ধ আছে। मार्च काज स्टार्ट होवे। অনুকূল ঠাকুরের আশ্রম সম্বন্ধে কিছু বলে না। अनुकूल ठाकुर आश्रम यहाँ का सबसे पुराना आश्रम है। यहाँ के लोग जो दीक्षित हुए बंगाल के, आसाम के, गुवाहाटी के लोग आते हैं। यहाँ पे स्टूबिटी जमा करके इनको रहने का घर और आनंद बाजार में खाना फ्री मिलता है। और बहुत पुरानी आश्रम है, इसलिए यहाँ इच्छुक से लोग आते हैं और अपना मनोरंजन करके यहाँ घूम बुल के जाते रहते हैं। অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামে পরিচিত, 14ই সেপ্টেম্বর 1888 সালে বাংলাদেশের পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ঝাড়খণ্ডের দেওঘরে তিনি গড়ে তোলেন এই সৎসঙ্গ আশ্রমটি, যার ভেতরে আছে প্রার্থনা ঘর, বিদ্যালয়, শিষ্যদের জন্য থাকার ব্যবস্থা। সারা বিশ্ব থেকে বহু সনাতন ধর্মের শিষ্যরা এই আশ্রমে এসে থাকেন। এছাড়াও 3 বেলা সম্পূর্ণ বিনামূল্যে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে আনন্দবাজার কক্ষে। ঠাকুর অনুকূলচন্দ্র দিকে দিকে ছড়িয়েছিলেন সত্যের প্রচার, মানবিকতা এবং নিষ্ঠা। 1969 সালে 27শে জানুয়ারি 81 বছর বয়সে তিনি এই আশ্রমে দেহত্যাগ করেছিলেন। এবার যাচ্ছে হচ্ছে আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট নবদুর্গা মন্দিরের উদ্দেশ্যে, যার টাওয়ার চক থেকে অলমোস্ট কিন্তু 2.5 কিলোমিটারের ডিস্টেন্স যা দেখাচ্ছে গুগল। তো দাদার থেকে মন্দিরের সম্পর্কে কিছু শুনেন, দাদা বলো। ये बहुत पुरानी प्राचीन दुर्गा मंदिर है। ये बहुत नियम नवरात्रा पूजा होता है दुर्गा पूजा के समय में। इनको अष्टधातु के नाम से जाना जाता है। ये हर जगह नहीं पाया जाता, ओनली फॉर देवघर में ही अष्टधातु दुर्गा मंदिर है। দেওঘরের নবদুর্গা মন্দির বৈদ্যনাথ ধামের অন্যতম একটি প্রধান আকর্ষণ। এখানে দেবী দুর্গার 9টি ভিন্ন রূপ একসঙ্গে পূজিত হয়। এখানে দেবী দুর্গার 9টি রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী,
চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এই মন্দিরের মধ্যেই বিদ্যমান। চলে এলাম আজকের আমার 3 নম্বর সাইট সিন পয়েন্ট শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজির আশ্রমে। কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ। তো ভেতরে দাদা কি কি আছে একটু বলে দাও তুমি। ये बालानंद ब्रह्मचारी आश्रम पुराना आश्रम है। यहाँ दीक्षित लोग भी आते हैं, अभी थोड़ा कम हो गया है। इनका प्रसिद्ध नाम से जाना जाता है मोनानंद मंदिर से, जो उनका रुपये का दरवाज़ा खिड़की वगैरह रुपये का है, उन्हीं को लोग देखने आते हैं। मगर यह फोटोग्राफी नहीं करने देते हैं, इसलिए थोड़ा टूरिस्ट का मन दुख हो जाता है। ऐसे बहुत अच्छी मंदिर अंदर में अच्छा लगता है। যোগী বালানন্দ ব্রহ্মচারীজি বিহারের দেওঘরে এই আশ্রমটি স্থাপন করেন, যা বর্তমানে একটি প্রধান আধ্যাত্মিক স্থান হিসাবে পরিচিত। 1937 সালে বালানন্দজি প্রয়াণের পর মৌনানন্দ ব্রহ্মচারীজি আশ্রমের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং আশ্রমিক কর্মকাণ্ড চালিয়ে যান। কাটায় সময় এখন 11:15, মাত্র 15 মিনিট মতো সময় বাকি আছে। নলাক্ষা মন্দির আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। এই মন্দির কিন্তু সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। ये नौलखा मंदिर इसलिए प्रसिद्ध जाना गया है, यहाँ की जो रानी थी चारुसेना, उनको संतान नहीं हो रहा था, जो असंभव था। 52 ईयर्स की हो गई थी, उनको संतान नहीं हो रहा था। बाबा मंदिर बैजनाथ धाम में आराधना की। आराधना करने के बाद एक उनको सपना आया और वो उनको एक लड़का हुआ, यानी जो बांग्ला में छेले बोलते हैं। वो अपनी खुशी के लिए इस मंदिर को 9 लाख में निर्माण किया गया। जिस समय चांदी का सिक्का चलता था, रुपये पैसा। 9 लाख तैयारी करने के बाद इस मंदिर का नाम रखा गया नौलखा मंदिर। নলাক্ষা মন্দিরটি রানী চারুশীলা দ্বারা নির্মিত হয়েছিল, যিনি কলকাতার পাথুরিয়াঘাটার বাঙালি রাজপরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। চারুশীলা তার স্বামী অক্ষয় ঘোষ এবং ছেলে যতীন্দ্র ঘোষকে অকালে হারান। পরে দেওঘরে থাকাকালীন চারুশীলার সাধক বালানন্দ ব্রহ্মচারীজির সাথে দেখা করেন এবং ওনার পরামর্শেই এই মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নেন। নির্মাণের জন্য 9 লক্ষ টাকা খরচ হওয়ার কারণে এই মন্দিরটির নাম হয় নলাক্ষা মন্দির এবং এই মন্দিরটি আনুমানিক 45 মিটার লম্বা, গ্রেনাইট এবং মার্বেল দিয়ে তৈরি। ভেতরে রাধাকৃষ্ণ এবং বালানন্দ ব্রহ্মচারীজির মূর্তি আছে এবং প্রবেশদ্বারে রানী চারুশীলার একটি ভাস্কর্য আছে এবং এই মন্দিরটির স্থাপত্য নকশা রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের অনুরূপ। চলে এলাম আজকের দিনের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট জগৎবন্ধু আশ্রমে। আর এটা কিন্তু টাওয়ার চক থেকে অলমোস্ট 4 কিলোমিটার ডিস্টেন্স। গুগলে দেখাচ্ছে 3.8, ওই 4 কিলোমিটারই বললাম। অপূর্ব সুন্দর এই মন্দিরটা। তো চলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এর আগে তোমাদের যে নলাক্ষা মন্দির দেখালাম সেটা কিন্তু টাওয়ার চক থেকে অলমোস্ট 3 কিলোমিটার ডিস্টেন্স, মানে 2.9 গুগল ম্যাপসে দেখাচ্ছে। তো চলো এই সাইট সিন পয়েন্টে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে প্রভু জগৎবন্ধু মন্দির। জগৎবন্ধু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় অবতার। রাধা কৃষ্ণের 2 শক্তি চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 3 শক্তি প্রভু জগৎবন্ধু। বাংলা 1278 সালে সীতা নবমী তিথিতে প্রভু জগৎবন্ধুর আবির্ভাব মুর্শিদাবাদের ডাহাপাড়া। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই লালবাগ গঙ্গার ওই পাটা হচ্ছে লালবাগ, এই পাটা হচ্ছে ডাহাপাড়া। এই ডাহাপাড়াতেই প্রভুর আবির্ভাব, সীতা নবমী তিথি। ঘড়ির কাঁটায় সময় এখন 1টা বাজে। আর চলে এলাম আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে তপবন, যা কিন্তু টাওয়ার চক থেকে অলমোস্ট 9 কিলোমিটার দূরে। তো চলে এসেছি অলরেডি, আর গাড়িতেই আমার জুতো রেখে এবার আমি রওনা দেব তপবনটা ভালো করে ঘুরে দেখার জন্য। আর নিচ থেকেই পেয়ে গেলাম হচ্ছে গাইড, যে গাইড আমাদের পুরো তপবনটা ভালো করে ঘুরিয়ে দেখাবে।
তপবনে কিন্তু অনেকটাই সিঁড়ি চড়ে ওপর দিকে উঠতে হবে, আর ওপরে কিছু মন্দির আছে, কিছু গুহা আছে। আমি দেখছি কতটা নিজে ঘুরতে পারি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি দেখাবো। যতটা ঘুরতে পারবো সবই তোমাদের দেখাবো, যা যা ঘুরতে পারবো না সব কিন্তু যে গাইড যাবে তার থেকে জেনে নেব যে এখানে কি কি আছে, সব কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। तपोवन इसलिए प्रसिद्ध है कि बैजनाथ धाम मंदिर में जो शिवलिंग है, वो शिवलिंग को दोबारा ले जाने के लिए रावण तपोवन में तपस्या किया था। जो इनकी तपस्या सफल नहीं हो पाई वो बजरंगबली के कारण। जिस पत्थर में बैठ कर रावण तपस्या कर रहा था, उसी पत्थर को चीरते हुए बजरंगबली बाहर निकल गए। रावण वहाँ से गिर गया, वो लंका की ओर लौट गए। बाबा को दोबारा ये लंका नहीं ले जा सके। यहाँ तपभूमि, इसीलिए इनका नाम तपोवन पड़ा। फर्स्ट मंदिर का नाम है श्री श्री बालान ब्रह्मचारी माँ का समाधि मंदिर। उसके बाद है शिव बालेश्वर दुर्गा माँ का मंदिर। उसके बाद है सीता माँ का गुफा। उसके बाद है तपोनाथ शिव मंदिर। शिव जी जमीन से प्रकट होकर रावण को दर्शन दिया था। वह ऊपर वाला गुफा का नाम है श्री श्री बालान ब्रह्मचारी। 2 शेर का साथ 44 साल तपस्या किया था, साक्षात शंकर जी का दर्शन पाया था। उसके बाद है हनुमान मंदिर, जो हनुमान जी पत्थर फाड़ के माँ सीता को दर्शन दिया। मनकामना मंदिर वही है। उसका फिर है रावण गुफा, पतली गली, पापुन का गुफा देखते हुए नीचे आ जाना। लक्ष्मी माँ का मंदिर लास्ट देख करके। ইতিহাস বলে এখানে রাবণ এসে তপস্যা করেছিলেন। দেবতাগণ তার তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজিকে পাঠান। তিনি যে তাণ্ডব লীলা করেন তার ফলে এখানকার পাথরগুলো খণ্ড বিখণ্ড হয়ে এই রকম আকার ধারণ করে। আর শোনা যায় বনবাসকালে রাম, সীতা, লক্ষ্মণ এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। ঘড়ির কাঁটায় সময় এখন 1:40 আর নেমে পড়লাম তপবন ঘুরে। তোমরা ভাবতে পারো যে 40 মিনিটে ঘুরে চলে এলাম। আমি কিছু মন্দির ঘুরেছি যেগুলো তোমাদের ভিডিওতে দেখালাম, আর গুহাগুলো যেতে পারিনি, আর নিচের দিকেও নামতে পারিনি কারণ আমার পায়ে একটু প্রবলেম আছে, সেই জন্য আমি নামতে পারলাম না। তাই জন্য এক্সট্রিমলি সরি। কারণ দেখো, আমি যদি নেমে যদি কোনো পায়ে ইনজুরি হয় তাহলে আমার পরের ট্যুরগুলো সব ম্যাচাকার হবে। সেই জন্য যেইটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকেও বলছি যতটা পারবে ততটা যাওয়ার চেষ্টা করবে। গাইড তোমাদের ভালো করে ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যে গাইড গেছিলো তাকে আমি 100 টাকা দিয়েছিলাম। আর ওপরে কিন্তু বাঁদরের খুব উৎপাত আছে, যেমন তোমাদের আমি দেখালাম। তোমরা চাইলে কিন্তু নিচ থেকে বা ওপর থেকে খাবার কিনে বাঁদরকে খাওয়াতে পারো। 10 টাকা 20 টাকার বেশি খরচা করবে না। আর বিভিন্ন মন্দির যেগুলো তোমাদের দেখালাম, প্রত্যেক মন্দিরে কিন্তু দক্ষিণা চাইছে। যেইটুকুনি সম্ভব সেইটুকুনি দেবে, বেশি দেওয়ার চেষ্টা করবে না। সো সেটা তোমাদের ওপরে, তোমরা কি দক্ষিণা দেবে। আমি কিছু বলবো না। আমি 2-1 জায়গায় 10 টাকা 20 টাকা করে দিলাম। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 2:05। তপবন ঘুরে বেরিয়ে পড়লাম। আজকের আমার লাস্ট সাইট সিন পয়েন্ট সেটা হচ্ছে ত্রিকুট পাহাড়। আর তপবন থেকে বেরোনোর সময় পার্কিংয়ের খরচা দিতে হলো, আমি যেহেতু অটো করে ঘুরছি সেই জন্য দিতে হলো হচ্ছে 20 টাকা। যাবো হচ্ছে ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে, যা কিন্তু টাওয়ার চক থেকে অলমোস্ট 19 থেকে 20 কিলোমিটারের মধ্যে যা দেখাচ্ছে গুগল বাবা। তো চলো লাস্ট সাইট সিন পয়েন্টে কি তোমার সাথে দেখা হচ্ছে আবার। চলে এসেছি আজকের আমার লাস্ট সাইট সিন পয়েন্ট ত্রিকুট পাহাড়ে। যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে সবাই ওপরে উঠছে। এখান থেকে মন্দিরে যেতে হবে। এখান থেকে কিন্তু পাহাড়েও যাওয়া যায়, বাট আমি পাহাড় অবধি যাব না, আমি মন্দির অবধি যাব। সিঁড়ি করা আছে। আর এই রাস্তার ঠিক পাশে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে কিন্তু রোপওয়ে যাওয়ার রাস্তা। বাট কিছু বছর হয়েছে রোপওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই রাস্তা কিন্তু বন্ধ আছে, রোপওয়েও বন্ধ আছে। হয়তো 2026-এ চালু হবে, যা আমি দাদা থেকে শুনে জানতে পারলাম। হয়তো চালু হলে আবার আমি আসবো। তো এই রাস্তাটা হচ্ছে রোপওয়ে রাস্তা যেটা বন্ধ আছে, আর এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো চলো ডাইরেক্ট আবার মন্দিরে গিয়ে কথা হচ্ছে। त्रिकुट पहाड़ है, यहाँ 3 चूड़ा है, ब्रह्मा विष्णु महेश, इसीलिए इसको त्रिकुट पर्वत बोला जाता है। यहाँ पर पुरानी प्राचीन मंदिर है, शिव पार्वती गणेश काली मंदिर है। इन्हीं के लोग दर्शन करने के लिए आते हैं। ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত। এই পাহাড়ে 3টি শৃঙ্গ আছে,
যার নাম থেকে এই পাহাড়ের নাম হয়েছে ত্রিকুট পাহাড়। সব থেকে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2470 ফুট এবং মাটি থেকে 1500 ফুট উঁচুতে অবস্থিত। এই ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া রয়েছে, যা 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নাম থেকে নামকরণ করা হয়েছে। এই পাহাড়ে একটি চূড়া আছে যেটি গণেশ ঠাকুরের মুখের আকৃতির মতো দেখতে। সিঁড়িপথ দিয়ে ওপর দিকে উঠে তোমরা দেখতে পাবে প্রাচীন শিব মন্দির, মাতা পার্বতী এবং গণেশ ঠাকুরের মন্দির। এছাড়াও কিন্তু এখানে আরও অন্যান্য দেবদেবীর মন্দির আছে। ত্রিকুট পাহাড় আমার ঘোরা কমপ্লিট, আর এই নিয়ে সমস্ত সাইট সিন কিন্তু এখানে আমার শেষ হয়ে গেল। আর সাইট সিনে কত খরচা হলো তোমাদের একটু পরে বলছি। এবার ত্রিকুট পাহাড় সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে বলে নিচ্ছি। এখানেও কিন্তু বাদরের উৎপাত আছে। তপবনের তুলনায় কিন্তু এখানে বাদরের উৎপাত বেশি পরিমাণে, কারণ এখানে বাদর প্রচুর আছে। সো এটা অবশ্যই মাথায় রাখবে। আর এখানে যদি তোমরা পাহাড়ে ওঠো তাহলে কিন্তু গাইডের দরকার পড়বে। যদি তোমরা শুধুমাত্র মন্দির দেখো তাহলে কিন্তু তোমাদের গাইডের দরকার পড়বে না। হ্যাঁ, যদি এবার তোমাদের বাদরের ভয় লাগে তাহলে তোমরা কিন্তু গাইড নিতে পারো, অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নেবে। আর সিঁড়ি ওঠানামা মোটামুটি 180 থেকে 200 সিঁড়ি মোটামুটি রয়েছে ওঠানামা করতে। শুধু ওঠার জন্য না, ওঠানামা করতে 180 বা 200টা সিঁড়ি। তো ওখানে গিয়ে তোমরা কিছু মন্দিরই দেখতে পাবে, যেমন তোমাদের আমি ভিডিওতে দেখালাম। তো এবার চলে আসি খরচাপাতির কথায়। তো আমি 7খানা পয়েন্ট আজকে ঘুরলাম, আমার খরচা পড়লো হচ্ছে 1200 টাকা। এবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে আমি এসছি, এখনও সিজনটা স্টার্ট হয়নি। যদি তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিজন টাইমে আসো তাহলে কিন্তু এই খরচাটা মোটামুটি 1300 থেকে 1500 হতে পারে। অবশ্যই একটা কথা বলবো, দাদার সাথে ঘুরে সত্যি কথা আমার মন জুড়িয়ে গেল। কেন জুড়িয়ে গেল? কারণ প্রত্যেকটা জায়গার সম্বন্ধে এত ভালো ডিটেলস আমাকে বলেছে, সেটা কিন্তু আমাকে আরও বেশি এনকারেজ করেছে ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো একটা কথাই বলবো যে তোমরা রবি ভাইয়ার সঙ্গে ঘোরো, আমার নাম বলো, তোমরা একটু ডিসকাউন্ট সামান্য পাবে কিন্তু সিজন টাইমেও, আর দারুণভাবে ঘুরতে পারবে। প্রত্যেক জায়গায় কিন্তু অনেক টাইম দিচ্ছে, তোমরা তোমাদের টাইম মতো ঘোরো, দারুণ লাগবে, এই কথা আমি তোমায় দিতে পারি। ঘড়ির কাঁটায় সময় এখন 4:05 বাকি আছে। আর ত্রিকুট পাহাড় থেকে রওনা দেওয়ার সময় ওখানে কিন্তু পার্কিংয়ের খরচা অটোর জন্য দিতে হলো কিন্তু 10 টাকা। দেখতেই পাচ্ছ পিছনে চলে এসেছি বলতে পারি দেওঘরের সেরা প্যারার দোকান। এখানে কিন্তু হোটেলও আছে, তোমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এখানে করতে পারো। আমি করছি না কারণ পেট ফুল হয়ে রয়েছে অলরেডি। তো এখান থেকে নেব হচ্ছে প্যারা। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারার দাম কিন্তু কেজি হিসাবে বিক্রি হয়। 1 কেজির দাম হচ্ছে 360 টাকা। আমি একটু টেস্ট করে দেখলাম, জাস্ট অপূর্ব খেতে প্যারাটা, সত্যি কথা অপূর্ব খেতে। তোমরা যেমন দেখতে পাচ্ছ পুরো থাক থাক করে প্যারা, ওফ দেখে তো লোভ লাগছে। তো চলো এবার বাড়ির জন্য একটু প্যারা কিনে নিয়ে যাই। তোমরাও কিন্তু দেওঘর ঘুরতে এলে এই প্যারা কিনে অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাবে, দারুণ খেতে। তো এটা আমার তরফ থেকে অবশ্যই কিন্তু রেকমেন্ড থাকলো। এখানেই আমার শেষ হলো দেওঘর ভ্রমণের ডে 1। ডে 1-এ আমি কলকাতা থেকে দেওঘর কীভাবে এলাম, কোথায় থাকলাম, আর ডে 1-এ কোথায় কোথায় আমি সাইট সিন ঘুরে দেখলাম, কোথা থেকে প্যারা কিনলাম, সব কিছু কিন্তু তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 5000-এ পৌঁছতে হবে। তো আজকের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে দেওঘরের সেকেন্ড এপিসোড নিয়ে। তখন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, হর হর মহাদেব, টাটা।